নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, যেভাবে প্রথা রীতি মেনে আমি বর্ণানুক্রমিক বাংলা প্রবাদ প্রবচন এবং বাগধারা ক্লাস শুরু করেছিলাম, আজও সেই ধারাটা বজায় রাখবো। সেদিক থেকে আজ আমার কিন্তু ধবর্ণ নির্মিত দ্বিতীয় ক্লাস আর টোটাল প্রবাদ প্রবচন ও বাগধারার উপর 40 নম্বর ক্লাস। তোমরা জানো বন্ধু, প্রবাদ প্রবচনের ক্লাসে আমি সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরার নেপথ্য থেকে গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করেছি। আজও কিন্তু সেই ধারাটা বজায় রাখবো। সেদিক থেকে আজ আমার ধবর্ণিত নির্মিত দ্বিতীয় ক্লাস এবং বলতে পারো শেষ ক্লাস। আজকেই চেষ্টা করব টোটাল ধবর্ণ নির্মিত যত বাজার চলতি জনপ্রিয় প্রবাদ আছে প্রত্যেকটা বিশ্লেষণ করে দিতে। এবং তোমরা বন্ধু এটাও যেন আমি শুধু প্রবাদের মানেটাই ব্যাখ্যা করি না, সেই সঙ্গে প্রবাদটার উৎপত্তি কী করে, বাস্তবে এটা প্রচলিত হলো কীভাবে, বাস্তবে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এর প্রচলন করব, প্রত্যেকটা ব্যাখ্যাও কিন্তু আমরা করে দিই। সেদিক থেকে বন্ধু আজ কিন্তু ধবর্ণ নির্মিত দ্বিতীয় ক্লাসে প্রথমেই তোমাদের যে প্রবাদটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধর্মের ঘরে কূটের অভাব নাই। অর্থাৎ আজকের দ্বিতীয় ক্লাসে ধবর্ণের প্রথম প্রবাদ হচ্ছে এটা, যে ধর্মের ঘরে কূটের মিনস হচ্ছে কুড়ের অভাব নাই। সেটা কি বলতো বন্ধু? বিষয়টা যদি ব্যাখ্যা করা হয় তাহলে এরকম দাঁড়ায় যে ধার্মিক সমাজেও মানে কপট, মানে হচ্ছে খল বা প্রতারক বা অসৎভাবের মানুষের কিন্তু অভাব নাই। অর্থাৎ আমরা ভাবি যে প্রত্যেকটা জায়গায় যেখানে ধর্ম সেখানে হয়তো ভালো মানুষ থাকবে, সেটা কিন্তু কখনোই কিন্তু নয়। এই অর্থেই কিন্তু এই প্রবাদটা তৈরি হয়েছে। ইংরেজিতে এই প্রবাদটা এভাবে ব্যবহার করে যে এভরি ফোল্ড হ্যাজ ইটস ব্ল্যাক শিপ। এভাবে কিন্তু ইংরেজিতে এই প্রবাদটা ব্যবহার করা যেতে পারে। পরবর্তী জনপ্রিয় প্রবাদ হচ্ছে ধর্মের ঘরে পাপ সয় না। এই যে ধর্মের ঘরে পাপ সয় না, এটা কি বলতো বন্ধু? যে ধর্মের ঘরে পাপ সয় না হচ্ছে মানে যে বংশে চিরকাল মানে ধর্ম রক্ষিত হয়ে আসছে, সে বংশে কেউ পাপ কাজ করলে সেটা সহ্য হয় না। কি বললাম? যে বংশে চিরকাল ধর্ম মানে রক্ষা করে আসছে, সে বংশে কেউ পাপ কাজ করলে কিন্তু সেটা সহ্য হয় না, মানে সঙ্গে সঙ্গেই পাপের ফল কিন্তু ফলে যায়। সেই অর্থে এই প্রবাদটা ব্যবহৃত হয়। এরপরে হচ্ছে ধর্মের জয় অধর্মের ক্ষয়। ব্যাপারটা কেমন হলো তো? অর্থাৎ ধর্ম কাজ করলে তার জয় অবশ্যম্ভাবী এবং পাপ কাজ করলে তার পতন কিন্তু অবশ্যম্ভাবী। এই অর্থে এটা ব্যবহৃত হয়। এরপরে হচ্ছে ধর্মের ঢাক বা ভেরি আপনি বাজে। আমরা বলি না যে ধর্মের কল আপনি নড়ে, এইটাই সেই প্রবাদটা হচ্ছে এটা। বিষয়টা কেমন বলো তো বন্ধু? যে পাপ কাজ গোপনে অনুষ্ঠিত হলে অথবা অনুষ্ঠাতার ইচ্ছাক্রমে পুণ্যকর্ম কিছুকাল অপ্রকাশিত থাকলেও একদিন সেটা কিন্তু আপনা আপনি কিন্তু প্রকাশিত হয়ে কিন্তু পড়ে। অর্থাৎ এই যে ধর্মের কল বাতাসে না, মানে তুমি যদি কোনো পাপ কাজ করো বা খারাপ কাজ করো, সময়ের সঙ্গে সঙ্গে সেটা প্রকাশিত হবেই কিন্তু হবে। হ্যাঁ, ইংরেজিতে এই প্রবাদটা এভাবে ব্যবহৃত হয় যে মার্ডার উইল আউট, এভাবে ব্যবহার করা যেতে পারে। পরবর্তী উল্লেখযোগ্য প্রবাদ হচ্ছে ধর্মের ভরা ভেসে ওঠে পাপের ভরা তল যায়। এই যে ধর্মের ভরা ভেসে ওঠে পাপের ভরা তল যায়, এটা একটা জনপ্রিয় প্রবাদ। বিষয়টা হচ্ছে এরকম যে যার সঙ্গে ধর্মের একটা মিল আছে বা সম্পর্ক আছে, সেটা মাঝ নদীতে ডুবে গেলেও কিন্তু ভেসে ওঠে। আর পাপের যদি মিল থাকে সেটা কিন্তু তলিয়েই যায়। অর্থাৎ ধার্মিক ব্যক্তি বিপদে পড়ে বটে কিন্তু উদ্ধার পায়, কিন্তু পরম পাপী ব্যক্তি বিপদে পড়লে কিন্তু তার ধ্বংস কিন্তু নিশ্চিত। এই জন্যই কিন্তু আমরা বলি ধর্মের ভরা ভেসে ওঠে আর পাপের ভরা কিন্তু তল যায়। তারপর হচ্ছে ধর্মের সার, খুবই জনপ্রিয় একটা প্রবাদ, তোমরা জানো বন্ধু। এই ধর্মের সার মানে হচ্ছে ধর্মার্থ বা শ্রাদ্ধ দিতে সৃষ্ট যেটা সার সকলে অনিষ্ট করে স্বচ্ছন্দে বিচরণ করে, অথচ কেউ তাকে বাধা দেয় না। এইরূপ ভাবাপন্ন পরের অনিষ্টকারী স্বচ্ছন্দে বিচরণকারী লোককে ধর্মের সার কয়। যেমন ধর্মের সার মানে সার, সাধারণত কোনো ফসলে ক্ষতি টতি করলে আমরা বলি যে ওটা শিবের ইয়ে, তো সুতরাং ওকে মারধর করতে হবে না। এই যে ধর্মের সার বলে তাকে ছেড়ে দেওয়া হয়। অর্থাৎ এমন অনিষ্টকারী ব্যক্তি যে অনিষ্ট করবে অথচ তাকে যদি ক্ষমা করে দেওয়া হয় তখন তাকে বলা হচ্ছে কিন্তু ধর্মের সার, মানে অকমন্য ভব করে এরকম বলা যেতে কিন্তু পারে, বা অনিষ্টকারী। তারপরে বলছে পরবর্তী উল্লেখযোগ্য প্রবাদ হচ্ছে ধর্মের সূক্ষ্ম গতি। ধর্মের সূক্ষ্ম গতি মানে কী বলতো? অর্থাৎ ধর্মের গতি অতি সূক্ষ্ম হয়, তা যে কীরূপভাবে চালিত হয়, কোথা থেকে সুফল প্রদান করে সেটা কিন্তু কেউ বুঝতে পারে না। এই কারণে কিন্তু অর্থাৎ ধর্ম কোন পথে কীভাবে যাবে না যাবে এটা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। এটা সাধারণত সংস্কৃতে এইভাবে ব্যবহৃত হয় যে ধর্মস্য সূক্ষ্ম গতি।
পরবর্তী উল্লেখযোগ্য প্রবাদ, ধাইয়ের কাছে যে কোক ছাপাই, ধাইয়ের কাছে কোক ছাপা মানে বুঝতে পারছো তো, এর আগেও বলেছি আমি। অর্থাৎ যে ভিতরের সকল রহস্যই জানে, তার নিকট কোনো কথা গোপন করার চেষ্টা করা বৃথা। ধাই মা, যে অর্থাৎ সন্তান প্রসবের সময় ধরতে হবে, তার কাছে যদি তুমি কোক টোক চেপে রাখো, অর্থাৎ তোমার কেমন বেগ পাচ্ছে বা জল ভাঙছে কেন ইত্যাদি, অর্থাৎ গর্ভবতী মেয়েদের যেসব মানে সিমটম দেখা দেয়, সেটা গোপন করতে গেলে কিন্তু কখনোই সেটা সম্ভব নয়, কারণ সে তো জানবেই। তাই যার কাছে সমস্ত রহস্যই জানা আছে, তার নিকট কোনো কথা গোপন না করাই কিন্তু ভালো, কারণ সেটা বৃথা চেষ্টা হয়ে যাবে। তবে পণ্যমাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি, যে শিক্ষাকে সকলের দৌড়ে দৌড়ে পৌঁছে দেয় পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। এরপরে চলে যাব বন্ধু আমরা পরবর্তী প্রবাদে, যে ধান 1 গুণ তৃণ শতগুণ। ব্যাপারটা কেমন কী বলো তো? অর্থাৎ ধান গাছ 2-4টি, কিন্তু ঘাস তার শতগুণ বেশি। অর্থাৎ গুণগুণী অল্প, দোষ ও দোষী বিস্তর। অর্থাৎ এই সমাজে ধান প্রকৃত যে ফসল সে অল্প থাকে, ঘাস শতগুণে বিস্তার লাভ করে। অর্থাৎ এই সমাজে প্রকৃত ভালো লোকের সংখ্যা খুবই কম, কিন্তু দোষী বা খারাপ লোকের সংখ্যা বেশি, এই অর্থেই কিন্তু এটা ব্যবহৃত হয়ে থাকে। পরে হচ্ছে ধান গাছের কড়ি। ধান গাছের কড়ি মানে কি ব্যাপারটা বলো তো? যে এরকম বিষয়টা, যে একজন পল্লীবাসী অজ্ঞ শহরকে বিদ্রুপ করার জন্য বলল, ধান গাছ ওহ দে মস্ত বড় গাছ, তা থেকে কড়ি কাঠ হয়। নির্বোধের এইরূপ ভ্রান্তি বিশ্বাসের স্থলে প্রযোজ্য। মানে ব্যাপারটা বুঝতে পারছো তো? আমার এই কথাটা মনে পড়ে যাচ্ছে আমার ছোটদার কথা, সুজিত বিশ্বাস, যে এখন তোমার আমাদের কাসনাপাড়ার ওখানটায় চাকরি করছে, কল্যাণীতে বাড়ি, ছোটদার রেলে চাকরি করে। মানে কাটোয়ার থেকে অনেক বছর আগে, আমরা তখন ছোট, হয়তো 5, 6, 7 পড়ি, তখন কাটোয়ার থেকে আমাদের এনায়তপুর গ্রামে কালীবাড়ি, তখন বিখ্যাত জঙ্গল 22 বিঘে এরিয়া নিয়ে সবাই পিকনিক করতে আসতো। এবার কাটোয়ার থেকে এক সুন্দরী যুবতী মেয়ে পিকনিক করতে এসেছে। এবার ছোটদার সঙ্গে দেখা গিয়ে ছোটদাকে জিজ্ঞাসা করছে, এটা কি গাছ? বলছে ধান গাছ। বলছে এতে কি হয়? ছোটদা তো বিরাট রেগে গেছে, যে কাটোয়ার থেকে শহরের বাবু ভদ্রলোক সুন্দরী যুবতী ধান গাছ থেকে কি হয় সেটা জানে না। দাদাও একবারে পুরো কৌতুক হয়ে হেসে গিয়ে বলছে, কেন? ধান গাছে তক্তা হয় বলে, তক্তা দিয়ে কী হয় বলে, খাট বানায় বলে। ও জানতাম না তো। এই দাদার মুখে কথা আমি প্রথম ওই কথাটা শুনি, যে ধান গাছেও তক্তা হয়। সত্যিই বন্ধু এটা, যে ধান গাছের কড়ি, অর্থাৎ যে যেমন বোঝে না, এবার তাকে ভ্রান্তি বিশ্বাস, অর্থে তাকে এই কথাই বলে যে তা থেকে কড়ি কাঠ তৈরি হয়। পরবর্তী উল্লেখযোগ্য প্রবাদ হচ্ছে, ধান নাই চাল নাই আন্দিরাম মহাজন। বিষয়টা গল্পটা বলি বন্ধু, তবে তোমরা বুঝবে। যে বাঁকুড়া জেলার আন্দিরাম, মানে আনন্দরাম যার নামে একজন সামান্য অবস্থা সম্পন্ন লোক ছিল। সে দেখলো যে ধান চালের মহাজনীতে যথেষ্ট সমাদর বা লাভ আছে। তখন তার খেয়াল হলো, আমিও মহাজনী করব, কিন্তু মহাজনীর মূলধন কোথা পাইবে, অর্থাৎ টাকা পয়সা। তখন সে অপর এক মহাজনের কাছে গেল, নিজের মানে ইচ্ছা প্রকাশ করলো, এবং ফলে উক্ত মহাজন ব্যঙ্গ করার উদ্দেশ্যে তাকে আশ্বাস দিলেন এবং বলে দিলেন, তোমার নিকট মানে যত বলছে খাতক আসিবে তাহাদিগকে আমার নিকট কিন্তু পাঠিয়ে দিও, আমি তাহাদের প্রয়োজন মতো ধান চাল সরবরাহ করিব। এইবার কি হলো ব্যাপারটা, আন্দিরাম তখন মহল্লাদে ঘরে ফেলল এবং নিজেকে একজন মহাজন বলে প্রকাশ করলো। তখন দলে দলে বলছে খাতক আসতে লাগলো, এবং আন্দিরাম তাদেরকে পূর্বোক্ত মহাজনের কাছে পাঠিয়ে দিতে লাগলো। ফলে উক্ত মহাজন এই যে খাতক দিগকে ধান চাল দিল, এবং তিনি অবশ্য নিজের নামেই দিলেন, কিন্তু সেটা প্রকাশ করতে নিষেধ করে দিলেন। ফলে আন্দিরামের আর আনন্দের সীমা নেই, সে একজন মহাজন হইয়াছে ভাবিয়া বুক ফুলিয়ে চলতে শুরু করলো। ফলে খাতকের নিকট তাগাদাও তম্বি করত। এই ঘটনা থেকেই কিন্তু উক্ত প্রবাদের উৎপত্তি হয়েছে, যে ধান নাই চাল নাই আন্দিরাম মহাজন। অর্থাৎ আমি গোটা বিষয়টা খোঁজখবর না নিয়ে লোকের মানে মুখের কথা শুনে আমি নিজেকে বিরাট একজন ভাবতে শুরু করলাম, এই অর্থেই কিন্তু এই প্রবাদটা তৈরি হয়েছে। এরপর হচ্ছে ধান নাই তার মান তো বড়। বিষয়টা কেমন বলো তো বন্ধু, যে পল্লীগ্রামে যার ঘরে ধান বাঁধা আছে সে সবার কাছেই কিন্তু সঙ্গতিপন্ন বলে পরিগণিত হয়, অর্থাৎ তাকে বড়লোক বলে মনে করে। কিন্তু যার ঘরে ধান থাকে না তাকে কেউই কিন্তু সম্মান করে না, কেননা সে বড় হতভাগ্য, ঘরে লক্ষ্মী নাই। এইভাবে কিন্তু বলে ধান নাই তার মান তো বড়, অর্থাৎ যার ঘরে ধান আছে গ্রামে তাকে সম্মান করে, যার ঘরে ধান নেই তাকে সাধারণত মানুষ সম্মান করে না। পড়ছে ধান ভানতে শিবের গীত বা মহিপালের গীত, খুবই জনপ্রিয় একটা প্রবাদ, যে ধান ভানতে শিবের গীত।
ব্যাপারটা কেমন বলো তো বন্ধু, অর্থাৎ কোনো বিশেষ কথাবার্তার মধ্যে অন্য অপ্রাসঙ্গিক আলোচনা যদি উপস্থিত হয় তখন তাকে বলা হয় ধান ভানতে শিবের গীত বা ধান ভানতে মহিপালের গীত বলে। মহিপালটা কে বলো তো? মহিপাল হচ্ছে বাংলার রাজা এবং একজন পুণ্যকর্মা লোক ছিলেন। বিক্রমপুরের নিকট তার রাজধানী ছিল এবং তার প্রতিষ্ঠিত মহিপাল দিঘি এখনও কিন্তু বর্তমান। অর্থাৎ কোনো প্রসঙ্গে অপ্রাসঙ্গিক বিষয় অবতারণা করলে তখন এই প্রবাদটা ব্যবহৃত হয়। হ্যাঁ, এরপর হচ্ছে ধানের আগে উড়ি ফুলে। এই যে ধানের আগে উড়ি ফুলে মানে কি বলো তো? উড়ি হচ্ছে এক প্রকার কিন্তু ধান, এটা কিন্তু জমিতে নিজে থেকেই জন্ম নেয় এবং নিজেই ফলে আপনিই কিন্তু ঝরিয়া যায়। ফলে ধান ফলবার আগেই এই উড়ি ধানের গাছ ফুলিয়ে থাকে, ভিতরে সার নেই, তাড়াতাড়ি মানে বেড়েও উঠতে চায়, এমন মানুষের সম্বন্ধেই এই প্রবাদ ব্যবহৃত হয়ে থাকে। এই যে অর্থাৎ ভিতরে সার নেই অথচ তাড়াতাড়ি বেড়ে ওঠে, অর্থাৎ যাদের অতিরিক্ত বাড়বাড়ন্ত তাদের সম্পর্কে এই প্রবাদটা ব্যবহৃত হয় যে ধানের আগে উড়ি ফুলে। তারপর হচ্ছে ধান্যবৃক্ষ চেনেন না। এই যে ধান্যবৃক্ষ চেনেন না মানে কি? অর্থাৎ কোনো বিষয়ে জেনে শুনে তাতে অজ্ঞতার প্রকাশ করলে এই প্রবাদ ব্যবহৃত হয়। তুমি কোনো বিষয়টা জানো অথচ না জানার ভান করো, তখন এই প্রবাদটা ব্যবহৃত হয়। তারপর হচ্ছে ধামাধরা মানুষ, খুবই জনপ্রিয় প্রবাদ। ধামাধরা মানুষ মানে অত্যন্ত খোসামুদে, অর্থাৎ যে বক্তা মানে ন্যায় অন্যায় কথার স্বার্থ হেতু সায় দেয়। অর্থাৎ মালিক যা বলবে ঠিক বলুক আর ভুল বলুক, যে বলে হ্যাঁ হ্যাঁই বলে যাবে তাকে বলা হচ্ছে কিন্তু ধামাধরা লোক, মানে তোষামুদে, পাচাটা যাকে বলা হচ্ছে। তারপর হচ্ছে ধার করব তার বেলা কেন। এই যে ধার করব তার বেলা কেন মানেটা কি বলো তো? অর্থাৎ সকাল সকাল ধার করে সকাল সকাল খাওয়াই ভালো। যে ধার করে এবং ধার করে শোধ দিতে ভয় পায় না, পরন্তু নিশ্চিত মনে ধার করিয়া থাকে, তার সম্বন্ধে এটা প্রযোজ্য। যে ধার করব তার বেলা কেন, অর্থাৎ যখন ধার করতে হবে তখন তাড়াতাড়ি ধার করে আনি, বেলা করে কিন্তু আমার কোনো লাভ নেই, কারণ তাকে তো ধার শোধ দেওয়ার একটা ভয় থাকে না, সেই কারণেই তাড়াতাড়ি ধারটা নাও। পরটা হচ্ছে ধার করে কানে শোনা। এই যে ধার করে কানে শোনা মানে কি? অর্থাৎ যারা ধার করে বাবুগিরি করে তাদের প্রতি কিন্তু এই প্রযোজ্য করে, অর্থাৎ টাকা ধার করে এনে সোনা কিনে কানে পড়ে, এরকম ধরনের মানুষের পক্ষে এটা ব্যবহৃত। পরটা হচ্ছে ধার করে হাতি কেনা, সেই একই রকম ব্যাপার হলো। এমন অনেক লোক আছে যারা মানে ধারে পাইলে দামি বড় বড় জিনিসও স্বচ্ছন্দে কিনে ফেলে, শেষে ধার শোধের সময় কিন্তু তারা বিপদে কিন্তু পড়ে। সেই ধরনের মানুষ সম্পর্কে কিন্তু এই প্রবাদটা প্রচলিত। তারপর হচ্ছে ধারে কাটে আর ভারে কাটে, খুবই জনপ্রিয় প্রবাদ এটা, ধারে কাটে আর ভারে কাটে। বিষয়টা হচ্ছে অস্ত্র যেটা খুব ধার থাকলে সহজে কেটে যায়, আবার বেশি ধার না থাকলেও যদি সেটা ভারী হয় তা হইলেও কিন্তু কেটে যায়। এইরূপ যদি অর্থবল থাকে তাহলে কথা চলে বা সম্মান পাওয়া যায়, অথবা অর্থ না থাকলেও যদি ক্ষমতা থাকে সেটা হলো কথা চলে বা কিন্তু সম্মান পাওয়া যায়। অর্থাৎ হয় ধারে কাটতে হবে না ভারে কাটতে হবে, কোনো একটা জায়গায় কাটলেই কিন্তু হবে, অর্থাৎ তোমার কার্য করাটা নিয়ে হচ্ছে প্রধান কাজ। দেখো বন্ধু, এই যে প্রবাদ প্রবচন এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই আমি বলবো যে প্রত্যেকটা প্রবাদ প্রবচনের ক্লাস তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং এটা আত্মস্থ করার চেষ্টা করো, কারণ ভবিষ্যৎ জীবনে এটাই তোমাদের পাথেয় থাকবে। এসএসসি, এমএসসি, বাংলা মিডিয়ামের একাদশ শ্রেণী প্রত্যেকটা জায়গায় কিন্তু এটা পাঠ্য, ফলে গুরুত্ব সহকারে শুনলে পরে উপকার কিন্তু তোমাদেরই হবে। তাই বন্ধু, তোমাদের কাছে আমি বারবার করি, কোনো ভিডিও স্কিপ না করে গিয়ে সেটাকে যদি প্রত্যেকটা একটু আত্মস্থ করার চেষ্টা করো তাহলে কিন্তু মঙ্গলটা কিন্তু তোমাদেরই। হ্যাঁ, এরপর হচ্ছে ধীর পানি পাথর কাটে। ধীর পানি পাথর কাটে মানে কী বলতো? অর্থাৎ উপর থেকে বিন্দু বিন্দু জল পড়তে থাকলে তাতে অতি কঠিন পাথর কিন্তু কেটে যায়। এইরূপ ধীরে ধীরে কার্য করতে থাকলে অতি দুষ্কর কার্য কিন্তু সিদ্ধ হয়। অর্থাৎ প্রতিদিন একটু 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 করে যদি তুমি কাজ করতে থাকো তাহলে তুমি লক্ষ্যে পৌঁছাবে। এই অর্থে হচ্ছে এই প্রবাদটা ব্যবহৃত হয়। ইংরেজিতে এটাকে এইভাবে ব্যবহার করা যায় যে মাস্ট রেইন ওয়ার দ্য মার্বেল। পরটা হচ্ছে ধীরে জাল ঘন কাঠি তারে বলি দুধ আউটি। ব্যাপারটা কেমন বলো তো? অর্থাৎ ভালো রকমের দুধ আউটাইতে হলে মৃদু মৃদু জাল দিতে হয় এবং কাঠি দিয়ে ঘন ঘন নাড়তে হয়। অর্থাৎ দুধটাকে যদি সুন্দরভাবে তুমি জ্বালাতে চাও তাহলে আস্তে আস্তে জাল দিতে হবে এবং কোনো একটা জিনিস দিয়ে বারবার কিন্তু তাকে নাড়তে হবে। তো ধীরে ধীরে বনে তাঁতি সকল জিনে। ব্যাপারটা হচ্ছে তাঁত ধীরে ধীরে কাপড় বুনে বিরোধ কাপড় প্রস্তুত করে এবং প্রচুর লাভ পায়, তাই ধীরে ধীরেই কিন্তু তাঁতি তাঁত বুনতে চায়।
পরে হচ্ছে ধুগরির ভিতর খাসা চাল। ধুগরির ভিতর খাসা চাল মানে কি বলতো? অর্থাৎ অনেক জিনিস বাইরে দেখতে বিশ্রী হইলেও তার ভিতরে কিন্তু সৌন্দর্য বা মাধুর্য থাকে। কোনো কোনো লোক বাইরে দেখতে অতি কুৎসিত, কিন্তু তার ভিতরে কিন্তু উৎকৃষ্ট গুণ লক্ষ্য করা যায়। এই ধরনের মানুষত্বে কিন্তু বলা হয় ধুগরির ভিতর খাসা চাল। তারপর হচ্ছে ধুলো মুঠা ধরতে করি মোটা হয়, মানে সোনা মোটা হয়। ব্যাপারটা হচ্ছে যার কপালে জোর থাকে সে যে কাজে হাত দেয় তাতেই প্রচুর লাভবান হয়। অর্থাৎ ধুলো মুঠি করে ধরলেও কিন্তু সেটা সোনা হয়ে যায়। তারপর হচ্ছে ধেয়ে ধেপে বার বসে মারে 13, মানে ধেয়ে ধেপে 12 এবং বসে মারে 13। বিষয়টা কেমন বলো তো? অর্থাৎ একজন পরিশ্রম করে যদি কম পায় এবং অন্য পরিশ্রম না করে যদি বেশি পায়, তখন এই সম্বন্ধে ব্যবহৃত হয়। অর্থাৎ ধেয়ে ধেপে 12, অর্থাৎ কষ্ট করে 12 পায়, আর বসে মারো 13, আর বসে বসে কিন্তু 13 পেয়ে যাচ্ছে। ফলে অলস ব্যক্তি অথচ লাভ বেশি পাবে, এই ধরনের মানুষ সম্পর্কে এটা ব্যবহৃত হয়। এরপর হচ্ছে ধোয়ার হাত এড়াতে গিয়ে আগুনে পড়ে মলুম। বিষয়টা কি বলো? অর্থাৎ সামান্য বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করতে গিয়ে যদি কেউ বেশি বিপদে পড়ে, তবে সেই সম্বন্ধেই ব্যবহৃত হয়। মানে ধোয়া থেকে বাঁচতে গিয়ে আগুনে পুড়ে মরে গেল। তারা সামান্য থেকে যদি বেশি বিপদের সম্মুখীন হয়, তখন এই প্রবাদটা ব্যবহার করি। ইংরেজিতে এই প্রবাদটা এইভাবে ব্যবহার করা যায় যে ফ্রম দ্য ফায়ারিং প্যান টু দ্য ফায়ার। দেখো বন্ধু, যে বর্ণানুক্রমিক যে প্রবাদ প্রবচনের ক্লাস শুরু করেছিলাম, আজ ছিল কিন্তু ধবর্ণ নির্মিত দ্বিতীয় ক্লাস বা শেষ ক্লাস বলতে পারো, এবং টোটাল 40 নম্বর ক্লাস। ধবর্ণ নির্মিত ক্লাসে আজকে শেষ ক্লাস, আর দুটো প্রবাদ আলোচনা করে ক্লাসের ইতি টানবো। শেষটা হচ্ছে ধোপা ভাড়ারি। ধোপা ভাড়ারি মানে কি বলতো? অর্থাৎ ধোপার ভাণ্ডার পরের কাপড়েই পূর্ণ। অর্থাৎ ধোপার যে বাড়ি বা রান্নাঘর যা বলে, অন্যের কাপড় ওর বাড়িতে দিয়ে তাই পূর্ণ থাকে, তার নিজের কিছুই কিন্তু নেই। যেমন চিনির বলদ, ভাড়ভাই কিন্তু ফলভোগী নয়। এরকম মানুষ সম্পর্কে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। এরপর হচ্ছে ধোপার গাদা ভাতের কাঠি বয়না। এই যে ধোপার গাদা ভাতের কাঠি বয়না মানে কি বলতো? অর্থাৎ এমন অনেক লোক আছে যারা অনেক বড় বড় দুষ্কর্ম মানে অম্লান বদনে মানে কমপ্লিট করে, কিন্তু একটি ছোট দুষ্কর্মে কিছুতেই কিন্তু অগ্রসর হতে চায় না। অর্থাৎ বড় বড় পাপ করে, খারাপ কাজ করে, কিন্তু ছোট খারাপ কাজ করতে তখন কিন্তু কখনোই তারা যেতে চায় না। এটাকে ইংরেজিতে এভাবে ব্যবহার করা যেতে পারে, স্ট্রেনিং অ্যাট এ জিনান্ট অ্যান্ড ওয়েলিং এ ক্যামেল। এইভাবে ইংরেজিতে এই প্রবাদটা কিন্তু ব্যবহার করা যেতে পারে। আশা করছি বন্ধু, আজকে ধবর্ণ নির্মিত দ্বিতীয় ক্লাসে এবং টোটাল 40 নম্বর বাগধারা ক্লাসে তোমাদের একটা তথ্যবহুল সুন্দর ক্লাস উপহার দিতে পেরেছি। তারপরে বন্ধু, কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নমস্কার বন্ধু।